নিশানের এই ব্যবহারে খুবই হতবাক হয় মেহের। হওয়ারই তো কথা। আবার এই লোকের থেকে তো মেহের ভালো কিছু আশাও করে না। প্রথম দিন তাকে দেখেই বুঝতে পেরেছে এই লোক কেমন। ভার্সিটির সব ক্লাস শেষে গেটে দাঁড়িয়ে আছে মেহের, পাশে দাঁড়িয়ে আছে নাজিয়া। মেহেরকে তো বারবার বলছে, স্যার কি তোমাকে চেনে নাকি? যদি না চেনে তো এমন আচরণ করলো কেন তিনি তোমার সঙ্গে? মেহের নাজিয়ার কথার কোনো উত্তর দিল না, চুপচাপ শুধু তার কথা শুনে যাচ্ছে। আর কিছু একটা মনে মনে গভীরভাবে ভাবছে সে। আস্তে আস্তে সব স্টুডেন্ট তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। মেহের ও নাজিয়া এখনো কোনো গাড়ি পায়নি, তাই তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আরো একটু এদিক সেদিক তাকিয়ে দেখতেই একটা কালো রঙের গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়লো। গাড়িটির জানলার কাঁচের নিচে নামতেই দেখা যায় নিশান সানগ্লাস পরে সামনে তাকিয়ে থেকে বলে, গাড়ির ভেতরে বসো মেরি জান। নাজিয়া মেহেরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। মেরি জান কাকে বলছে? পাশে দাঁড়িয়ে মেহের আশেপাশে সবকিছু একবার পর্যবেক্ষণ করে নিয়ে বলল, কখনোই না, আমি যাব না আপনার সঙ্গে। নিশান মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, গাড়িতে না আসলে অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে, চলে এসো। আমার মাথা কিন্তু আজকে ঠিক নেই। মেহের চোখ মুখ কালো করে এদিক সেদিক তাকিয়ে হাতের বইগুলো বুকে জড়িয়ে সামনের দিকে ছুটতে শুরু করে দেয়, কিছু না ভেবেই। সে নিজেই ওই বাড়িতে যাবে, কিন্তু এই ব্যক্তিকর মানুষের সঙ্গে এক গাড়িতে কখনোই যাবে না। কে বলতে পারে একা এক গাড়িতে উঠেই কিছু করলে তার কি হবে। মেহেরের পেছন পেছন আস্তে আস্তে নিশানও গাড়ি চালিয়ে যেতে থাকে। মেহেরও জান প্রাণ লাগিয়ে ছুটতে শুরু করে। তখনই নাজিয়া ভয়ে কাঁচুমাচু হয়ে মুখে হাত চেপে বলতে শুরু করে, হায় আল্লাহ, এ তো প্রফেসর নামের আস্ত একটা গুন্ডা, না জানি নিজেদের স্টুডেন্টদের সঙ্গে আর কি কি করে। হে আল্লাহ, তুমি আমার বান্ধবীকে রক্ষা করো এই 6 ফুট সাইজের মহিষের থেকে। আমার চিকন বান্ধবীটা একটা গুঁতো খেলেই মারা যাবে। না না, আমি দাঁড়িয়ে থাকলে হবে না, মেহেরের বাড়িতে গিয়ে বলতে হবে মেহেরকে একটা মহিষ তুলে নিয়ে গেছে। কথাগুলো বলে সঙ্গে সঙ্গে নাজিয়াও ছুটে গেল বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে মেহের ছুটে ছুটে হাঁপিয়ে উঠেছে, দম যায় যায় অবস্থা, তাই রাস্তার পাশে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে আর জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। নিশানও গাড়ি থামিয়ে মেহেরের সামনে দাঁড়িয়ে পড়ে। তখন বুকে 2 হাত গুজে তারপর মেহেরের হাত ধরে টেনে উপরে উঠায়। মেহের চমকে উঠে চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে শুরু করে। চিৎকার করে বলতে শুরু করে, আমি একাই যাব আপনার বাড়িতে, এখন আমাকে ছেড়ে দিন প্লিজ। মেহেরের কথা না শুনে জোর করে কোলে উঠিয়ে নিয়ে গিয়ে গাড়িতে বসাতে গাড়ির অপর সাইড খুলে আবার বেরিয়ে পড়ে সে। নিশান আবার গাড়ি থেকে নেমে মেহেরের হাত শক্ত করে ধরতেই মেহের তখন বলল, ইস আল্লাহ গো, হাত এত শক্ত, আমার হাত ভেঙে গেল। আমার হাতটা ছাড়ুন, আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। নিশান মেহেরের দিকে তাকিয়ে চোখের সানগ্লাস খুলে শুধু বলল, শুনতে আগ্রহী নই। মেহেরও চোখ বিচিয়ে দাঁত খিঁচিয়ে বলল, তাহলে আপনিও শুনে রাখুন, আমিও বেঁচে থাকতে যাব না। আপনার যেতে দেখার আমার কাছে সময় নেই। নিশান মেহেরের দিকে তাকিয়ে রইল, আর কিছু বলল না। মেহের বড় করে শ্বাস নিয়ে তখনই বলল, আমি যাব আপনার সঙ্গে, তবে কথা দিন গাড়িতে এমন কিছু করবেন না যেটা আমার জন্য খুব লজ্জায় ফেলবে। নিশান তার উত্তরে বলল, কিন্তু আমার তো তোমাকে লজ্জা পেতে দেখতে খুবই ভালো লাগবে। মেহের আবার নিজের বিরক্তি চেপে বলল, ওই রকম লজ্জা পাওয়ার কথা আমি বলিনি। নিশান মৃদু হেসে গাড়ির দরজা খুলে বলল, ওকে মেরি জান, এইবার উঠো গাড়িতে। মেহের গাড়ির দিকে একবার নিশানের দিকে একবার ফিরে তাকিয়ে উঠে বসলো। দরজার কলিং বেল বেজেই চলেছে এক নাগাড়ে। আফসার সুলতানা এই নিয়ে অনেক রেগে গেলেন।
কে এত কলিং বেল বাজিয়ে চলেছে? আজব, একটু দেরিও সহ্য হচ্ছে না। রান্নাঘরে ময়দা বাটিতে মাখার কারণে হাতে ভরা আছে। পাশেই খাবার টেবিলে বসে আছে তরিফ, ফোনে গেম খেলছে। আফরা সুলতানা বারবার তরিফকে বলছেন সে যেন একটু দরজা খুলে দেয়। কে শুনে কার কথা? কানে যে হেডফোন লাগিয়ে রেখেছে এই ছেলেটা। তাই আফশা সুলতানা আর দেরি না করে হাত ধুয়ে গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই নাজিয়াকে দেখলেন আফশা সুলতানা। মেয়েটা হাঁপিয়ে উঠেছে, কথায় মুখ দিয়ে বের করতে পারছে না। আফশা সুলতানা নাজিয়াকে বাড়ির ভেতরে এনে এক গ্লাস পানি দিয়ে বললেন, হয়েছে মা, এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে? কিছু কি বলবে? নাজিয়া আফশা সুলতানার দুই হাতে ধরে কেঁদে কেঁদে বলল, মেহেরকে গুন্ডা স্যার তুলে নিয়ে গেল আন্টি, আমার চোখের সামনে। আমি কিছু করতে পারলাম না। এই কথা শুনে যেন আফশা সুলতানার মাথায় বাজ ভেঙে পড়ল। নাজিয়ার কথা আর কিছুই বুঝতে পারলেন না তিনি। আরও পরিষ্কার করে শোনার জন্য বললেন, কি বলছো মা? পরিষ্কার করে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। নাজিয়া সামনে টেবিল থেকে আরও এক গ্লাস পানি খেয়ে বলল, আমাদের ক্লাসের লেকচারার শিক্ষক নিশান চৌধুরী আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে খালাম্মা। আফশা সুলতানা এবার সব বুঝতে পারলেন নাম শুনে। তাই নাজিয়াকে বললেন, একটু বসো মা, ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসি, খেয়ে যাবে। তুমি তো বিয়ে খেতে আসতে পারোনি, তাই হয়তো কিছুই জানো না। নাজিয়ার মাথা যেন আরো গুলিয়ে গেল। এত বড় ডেঞ্জারাস ঘটনা বলতে আসলো, আর তারা কি না তাকে মিষ্টি মুখ করাচ্ছেন? সে তো কিছুই বুঝতে পারছে না। পাশে তরিফ কানের হেডফোন সরাতে সরাতে বলল, তাহলে অবশেষে দুলাভাইয়ের কাছে ফিরে গেছে, ভালো হয়েছে, নয়তো আমি ওই ঘর কখনোই দখল করতে পারতাম না। নাজিয়া অবাক হয়ে বলল, দুলাভাইকে? তরিফ তখন তার দিকে তাকিয়ে বলল, কে আবার? নিশান ভাই। তুমি জানবে কি করে? তুমি তো গিয়েছিলে মামা বাড়িতে সুখ পালন করতে, বিয়ের দাওয়াত খেতে আসলে দেখতে পারতে। ডাইরেক্ট অ্যাকশন মুভি, এসব দেখার ভাগ্য কতজনের হয় বলো তো? আপু তো দুলাভাইয়ের কাছে যাবে না বলে এই বাড়িতে কয়দিন থাকবে বলে বায়না করছিল, এখন বেশ হয়েছে। নাজিয়ার এবার সব যেন আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু হলো। নাজিয়া তরিফকে আবার কৌতূহলী হয়ে বলল, আচ্ছা, রামসাপুর বিয়ে কার সঙ্গে হয়েছে রে? তরিফ নাজিয়ার পাশে বসে বলল, ওর তো যার সঙ্গে হওয়ার কথা ছিল তার সঙ্গে হয়েছে। উপর থেকে ফেসে গেছে ছোট আপু, নির্জন ভাইয়ার বড় ভাই ওকে বিয়ে করে নিয়ে গেছে সেদিন। একসঙ্গে দু বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। মেহের আপু কিছু বলেনি তোমায়? নাজিয়া মাথা চুলকিয়ে বলল, এত কিছু হয়ে গেছে আর মেহের আমাকে একটুও বলল না? এই কথাগুলো শেষ হতেই তরিফ শয়তানি হাসি হেসে বলল, শোন নাজিয়া আপু, আমি শুনেছি ইসলামের সিনিয়র মেয়েদের বিয়ে করা জায়েজ আছে। তুমি কিছু মনে না করলে আমরা বিয়ে করতে পারি। এই কথা শুনে নাজিয়া চটজলদি তার দিকে তাকিয়ে তরিফের মাথায় একটা ঠেলা দিয়ে বলল, অল্প বয়স রে ছেলে, এত কথা বলিস কেন? খালাম্মা আসুক, আমি বলবো তো এসব কথা। দাঁড়া। তরিফ তখন বলল, আচ্ছা যাও, বিয়ে করব না তোমায়, তবু আম্মুকে বলো না। কথা বলে ঘরে চলে গেল তরিফ। একটু পর আফশা সুলতানা মিষ্টি নিয়ে নাজিয়ার পাশে এসে বসলেন।